একটি সাধারণ গ্রাম, তিনজন ছেলে আর বিছানায় মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধ মা। গল্পটা যতটা করুণ মনে হচ্ছে আসলে ততটা নয়, কারণ এর আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক রহস্য। যেই বৃদ্ধ মায়ের ছেলেরা মরার জন্য অপেক্ষা করছিল, হঠাৎ কেন তারাই তাকে বাঁচিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠল? কি এমন রহস্য লুকিয়ে আছে সেই বৃদ্ধ মায়ের আড়ালে? তার হদিস কারো কাছেই নেই। আজ আমরা এমন এক মুভির কথা বলবো যেটা আপনাকে হাসাবে, কাঁদাবে আর শেষের টুইস্ট দিয়ে চমকে দেবে। এছাড়া এই পুরো মুভি দিয়ে সমাজের এক চরম বাস্তবতা তুলে ধরবে। তাই আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। আজ আমরা এক্সপ্লেন করব তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি থাই কিজাবি, যার অর্থ বৃদ্ধা মা। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই মাদুরাইয়ের একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়, যে গ্রামটা ছিল একেবারেই সাধারণ, কিন্তু সেই গ্রামের গ্রামবাসীরা সবসময় ভয়ে থাকত। তাদের ভেতরে একটা আতঙ্ক কাজ করত, কিন্তু সেই আতঙ্কটা কোনো ভয়ানক জীবজন্তু বা কোনো সন্ত্রাসীকে দেখে নয়, বরং পান্নুতাইকে নিয়ে। এই পান্নুতাই হচ্ছে একজন বৃদ্ধা বিধবা মহিলা, যে এই গ্রামেরই বাসিন্দা। এই পান্নুতাইয়ের বয়স ৮০ বছর হয়ে গেলেও এখনও সে অনেক বেশি স্ট্রং, একেবারে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে আর খুব জোশের সাথে সবসময় থাকে। যদিও পান্নুতাই অনেক বেশি ধনী নয়, কিন্তু এই গ্রামের ঠিকঠাক একটা পরিবার বলা যায়। এই জন্য পান্নুতাই এই গ্রামের অভাবী লোকদের স্বর্ণ ধার দেয়, আর এর বিনিময়ে সে প্রত্যেক দিন সুদের টাকা নেয় তাদের কাছ থেকে। পান্নুতাই সেই সুদের টাকা নেবার জন্যই প্রত্যেকদিন সকালবেলাতে পুজো শেষ করে বের হয়ে পড়ে। গ্রামে হেঁটে হেঁটে সে এই সুদের টাকাটা আদায় করে। কিন্তু পান্নুতাইকে গ্রামবাসী ভয় কেন পায়? আসলে যেসব গ্রামবাসীরা তাদের সুদের টাকা দিতে ব্যর্থ হতো বা দিতে চাইতো না, তখন পান্নুতাই প্রচণ্ড রেগে যেত। তাদের সে এমনভাবে মারত, পুরো গ্রামের সামনে তাদের মান ইজ্জত সব শেষ হয়ে যেত। আর এই জন্য তারা সবসময় ভয়ে ভয়ে থাকতো, আর এই পান্নুতাইকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করত। রোজগারের মতো আজকেও দেখা যায় পান্নুতাই গ্রামে বের হয়েছে সুদের টাকা উসুল করার জন্য। যখনই ছোট্ট একটা বাচ্চা পান্নুটাকে দেখতে পায় যে সে বের হয়েছে সুদের টাকা উসুল করার জন্য, দৌড়ে সে গ্রামের ভেতরে চলে আসে আর গ্রামবাসীদের বলতে থাকে, ভাগো ভাগো, পান্নুতাই আসছে সুদের টাকা নেবার জন্য। আর গ্রামবাসীরাও প্রচণ্ড ভয়ে যার যার কাজ ফেলে তারা লুকাতে শুরু করে। মনে হচ্ছিল গ্রামের ডাকাত পড়েছে। অন্যদিকে দেখা যায় একটা রাউডি টাইপের লোক পকেটে একটা ছুরি নিয়ে গ্রামে বের হয়েছিল, গ্রামের মানুষের মনে তার জন্য ভয়ভীতি তৈরি করতে। কিন্তু সেও যখন পান্নুতাইয়ের নাম শুনে ভয়ে দৌড়াতে শুরু করে। এরপরেই পান্নুতাই গ্রামে আসে। যারা যারা সুদের টাকা দিয়ে দেয় তাকে, তাদের সে কিছুই বলে না। এরপরেই তাদের খুঁজতে শুরু করে যারা সুদের টাকা দেয়নি। কিন্তু হঠাৎ করে একজন মাতাল পান্নুতাইয়ের সামনে পড়ে যায়, যে তার সুদের টাকা দেয়নি, আর এই জন্য পান্নুতাই তাকে সেখানেই মারতে শুরু করে। আর এই জন্যই পান্নুতাইকে গ্রামের সবাই ভয় পেত। এমনকি সবাই মনে মনে ভাবত, ৮০ বছরের এই বুড়ি মরে না কেন? পান্নুতাই যদি মারা যেত তাহলে এই গ্রামে একটু শান্তি ফিরে আসতো। এদিকে দেখা যায় মার খাওয়ার পরে সেই মাতালও প্রভুর কাছে প্রার্থনা করে পান্নুতাইকে যেন খুব তাড়াতাড়ি তার কাছে ডেকে নেয়। আসলে গ্রামবাসীরাও চাইছিল পান্নুতাই মারা গেলে তাদের সব ঋণ মুক্ত হয়ে যাবে, এই জন্য তারা সবসময় পান্নুতাইয়ের মরার অপেক্ষা করত। এবার পান্নুতাইয়ের পরিবারকে নিয়ে জানা যাক। পান্নুতাইয়ের হাজব্যান্ড অনেক আগেই মারা গেছে। পান্নুতাইয়ের ৩ ছেলে, কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা গ্রামে থাকে, কারণ পান্নুতাইয়ের সাথে তাদের ৩ জনেরই ঝগড়া হয়েছে। আসলে পান্নুতাইয়ের হাজব্যান্ড মারা যাবার পরপরই তার ছেলেরা তাদের সম্পত্তির ভাগ চেয়েছিল, কিন্তু পান্নুতাই কিপন টাইপের। এই জন্য সে তার ছেলেদের বলেছিল, এই বাড়ি ঘর সম্পত্তি সবকিছুই আমার স্বামীর কষ্টের উপার্জন করা, এগুলো আমার সম্পত্তি, তোমাদেরটা তোমরা করে নাও। আসলে পান্নুতাই অনেক কৃপণ টাইপের। এই জন্যই পান্নুতাইয়ের ৩ ছেলেই তার সাথে রাগ করে অন্য গ্রামে যেয়ে থাকতে শুরু করেছে। কিন্তু তাতে কি, পান্নুতাইয়ের তাতে কিছুই যায় আসে না। এছাড়া পান্নুতাইয়ের একটি মেয়েও আছে। পান্নুতাইয়ের মেয়ের বিয়ের সময় ২৫ তোলা সোনা দেবার কথা ছিল। পান্নুতাই ২২ তোলা সোনা দেবার পরে তার মেয়ের বিয়ে করিয়ে দেয়। পরে আরও ৩ তোলা দেবার কথা ছিল, কিন্তু সেটা সে দেয় না। আর এই জন্য বিয়ের পর থেকেই পান্নুতাইয়ের মেয়ে এবং তার হাজব্যান্ডের মধ্যে প্রত্যেক দিন এটা নিয়ে ঝগড়া লাগতো। পান্নুতাইয়ের মেয়ের জামাই অনেক বছর অপেক্ষা করার পরেও যখন স্বর্ণ পায় না, তখন সে পান্নুতাইয়ের মেয়েকে ছেড়ে দেয়, যার ফলে পান্নুতাইয়ের মেয়ে এবং তার নাতি পান্নুতাইয়ের বাড়িতেই তার সাথেই থাকে। এদিকে পান্নুতাই এতটাই কৃপণ যে সে তার নাতিকেও ছেড়ে কথা বলে না। ছোট্ট ছেলেটা যখন টিভিতে কার্টুন দেখতে চায়, ফ্যান চালিয়ে বসে থাকে, তখন পান্নুতাই সেগুলো বন্ধ করে দেয় আর তার নাতিকে সরাসরি বলে দেয়, বিদ্যুতের বিল কি তোমার বাপ এসে দেবে? আর এ থেকে আমরা বুঝতে পারি পান্নুতাইয়ের চরিত্রটা আসলে কেমন, আর সে কিভাবে পুরো গ্রামের মধ্যে নিজের ভয়টা ছড়িয়ে রেখেছে।
পরের দিন সকালবেলাতে অনেক বেলা হয়ে যায়। ওই সময়টাতে পান্নুতাই তার পুজো শেষ করে সুদের টাকা ওঠানোর জন্য বের হয়ে পড়ে, কিন্তু আজকে পান্নুতাইয়ের কোনো খবর নেই। এজন্য পান্নুতাইয়ের মেয়ের একটু সন্দেহ হয়। সে তার ছেলেকে বলে, যে দেখে আসতো তোমার নানি এখনো কেন ঘুম থেকে ওঠেনি। যখনই সেই ছেলেটা পান্নুতাইয়ের ঘরে চলে যায়, সে চিৎকার করে ওঠে, আর তার চিৎকারে গ্রামবাসী পাড়া প্রতিবেশী সেখানে জড়ো হয়ে যায়, আর তারা সবাই দেখতে পায় পান্নুতাই আসলে প্যারালাইজড হয়ে গেছে। আর এটা দেখার পরে পুরো গ্রামবাসীরা কষ্ট পাওয়ার পরিবর্তে খুশি হয়ে যায়। ভাবুন একবার, একজন বৃদ্ধ মহিলা প্যারালাইজড হয়ে গেছে, আর গ্রামবাসীরা শুধুমাত্র তাদের অল্প কিছু সুদের টাকার জন্য সেই অসুস্থ মহিলার মৃত্যু কামনা করছে। এমনকি তারা অনেক খুশিও হয়ে গেছে। মানুষ স্বার্থের জন্য কী না করতে পারে। যাই হোক, সবাই বলাবলি করতে থাকে, যা হয়েছে ভালোই হয়েছে, প্যারালাইজড হয়ে গেছে, এখন আর প্রত্যেকদিন আমাদের এসে সুদের টাকার জন্য জ্বালাতে পারবে না। এখন সবাই একটাই ইচ্ছে, প্রভু যদি একটুর জন্য পান্নুতাইয়ের শ্বাসটা বন্ধ করে দেয় আর তার কাছে পান্নুতাইকে ডেকে নেয়, তাহলেই তারা খুশি, তাদের সব ঋণ থেকে তারা মুক্ত হয়ে যাবে। এটা ভেবেই তো পুরো গ্রামবাসী খুশিতে আত্মহারা হয়ে যায়, এমনকি তারা নাচতেও শুরু করে। এদিকে সেই ছেলেটা যে প্রত্যেকদিন পান্নুতাইয়ের আসার খবর গ্রামে ছড়িয়ে দেয়, সে গ্রামে বলতে থাকে পান্নুতাই প্যারালাইজড হয়ে গেছে। গ্রামের মধ্যে যারাও পান্নুতাইয়ের ব্যাপারটা জানতো না, তারাও জানার পরে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে সেই মাতাল লোকটা, সে যখন জানতে পারে, সে তো সরাসরি প্রভুর কাছে চলে আসে আর বলে, আরে বাহ প্রভু, তুমি এত তাড়াতাড়ি আমার কথাটা শুনে ফেললে, সত্যিই তুমি আছো, এবার একটু কষ্ট করে পান্নুতাইকে তোমার কাছে নিয়ে নাও। এদিকে গ্রামবাসীকে দেখা যায় প্রত্যেকে পান্নুতাইয়ের বাড়িতে আসে, পান্নুতাইয়ের ব্যাপারে কথা বলতে শুরু করে, কিন্তু কোনোটাই কষ্ট বা সমবেদনার ছিল না। তারা সবাই আসলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, পান্নুতাইকে নিয়ে মজা করছিল, গসিপ করছিল। যাই হোক, এরপরে রমেশকে দেখানো হয়। রমেশ আসলে ম্যারেজ বিউরোতে এসেছিল তার জন্য মেয়ে দেখার জন্য। যদিও তার বয়সটা 40 পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সে বিয়ে করার মতো কোনো মেয়ে পায়নি। ম্যারেজ বিউরো সেই লোকটা তাকে বলে, তোমার যে বয়স তাতে তো এখন কুমারী মেয়ে তুমি কোনোভাবেই পাবে না। কথাটা শুনে রমেশের মনটা ভেঙে যায়। লোকটা বলে, কিন্তু তোমার জন্য আমার কাছে একজন পাত্রী রয়েছে, পাশের গ্রামেরই। যদিও সে বিবাহিত, তার 2টো বিয়ে হয়েছে আর 2জন হাজবেন্ডই মারা গেছে। চাইলে তুমি 3য় স্বামী হতে পারো, কিন্তু সেই মেয়েটির একটাই শর্ত রয়েছে, বিয়ে করার সময় তাকে 12 তোলা সোনা দিতে হবে। তুমি যদি স্বর্ণের ব্যবস্থা করে দিতে পারো, তাহলে আমি তোমার বিয়েটা তার সাথে ঠিক করে দিতে পারি। রমেশ বলে, কি আর করার, যেহেতু কাউকে পাওয়াই যাচ্ছে না, তাহলে একেই বিয়ে করতে হবে। আপনি বিয়ে ঠিক করুন, আমি স্বর্ণের ব্যবস্থা করছি। ঠিক তখনই রমেশ জানতে পারে একজন লোকের কাছ থেকে যে পান্নুতাইয়ের প্যারালাইজড হয়ে গেছে, আর এটা শুনে রমেশ অনেক বেশি চিন্তায় পড়ে যায়। রমেশকে দেখা যায় পেরেশান হয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। আসলে রমেশ ভেবেছিল এই 12 তোলা স্বর্ণ সে পান্নুতাইয়ের কাছ থেকেই ধার নেবে এবং বিয়েটা করে ফেলবে, কিন্তু এখন পান্নুতাই যদি এভাবে প্যারালাইজড হয়ে যায়, তাহলে তার বিয়েটা কি করে হবে। এই জন্য তাড়াতাড়ি করে সে একজন ডক্টর নিয়ে পান্নুতাইয়ের বাড়িতে চলে আসে। সে ডক্টরকে দেখাতে থাকে আর বলে যে করে হোক পান্নুতাইকে সুস্থ করে দেবার জন্য। পুরো গ্রাম পান্নুতাইয়ের মরার অপেক্ষা করছিল। অন্যদিকে রমেশ ডক্টর নিয়ে এসেছিল যাতে তাকে ভালো করতে পারে। আসলে আমরা সবাই সবার স্বার্থের জন্য বাঁচি, এখানেও তেমনটাই হয়েছে। যাই হোক, গ্রামবাসীরা এবার রমেশকে বকাঝকা করতে থাকে আর বলে, তোমার মাথা ঠিক আছে তো? তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি ডক্টর নিয়ে এসেছো, আমরা কোনোভাবেই পান্নুতাইয়ের চিকিৎসা করাতে দেব না। কিন্তু রমেশ বলে, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকে তো চিকিৎসা করতেই হবে। আর এরপরেই পান্নুতাইকে যখন ডক্টর চেক আপ করে, তখন সে বলে, একা সুস্থ করা যাবে না, পান্নুতাইয়ের কাছে সর্বোচ্চ 48 ঘন্টা সময় রয়েছে, এর মধ্যে সে মারা যাবে। এই কথা শোনার পরে পুরো গ্রামবাসীরা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। পুরো গ্রামে খুশির জোয়ার বয়ে যায়। তারা এতটা খুশি ছিল, তাদের দেখে মনে হচ্ছিল তারা বিশ্ব জয় করে ফেলেছে। এমনকি পুরো গ্রামটাকেই বিয়েবাড়ির মতো সাজানো হচ্ছিল। শুধু তাই নয়, তারা পান্নুতাইয়ের মৃত্যুর আগে থেকেই তার শেষক্রিয়ার ব্যবস্থা করে ফেলে। ভাবুন, মানুষ কোথায় থেকে কোথায় চলে যেতে পারে। এদিকে পান্নুতাইয়ের 3 ছেলেকে দেখানো হয়, যাদের মধ্যে একজন বিয়েবাড়িতে গান করার কাজ করত, অর্থাৎ বিয়ে বাড়িতে যেয়ে সে গান করত। কিন্তু সমস্যা হলো, সে সবসময় কামাল হাসানের গানই গাইত। বিয়েবাড়ির লোকেরা যখন তাকে রজনীকান্তের গান গাইতে বলতো, সেখানেও সে কামাল হাসানের গানই গাইত, কারণ সে অন্য কারো গানই পারত না। মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে বিয়েবাড়িতে ঝগড়া পর্যন্ত লেগে যায় যে কেন তাদের পছন্দের মতো গান তারা শুনতে পারবে না। পান্নুতাইয়ের অপর ছেলে অটোরিকশা চালায়, কিন্তু তার ভাগ্যটাও তেমন ভালো নয়। দেখা যায় 1 টাকার একটা কয়েন নিচে থেকে ওঠাতে যেয়ে টাকার ছোট একটা বান্ডেল ড্রেনের পানিতে পড়ে যায়।
অন্যদিকে পান্নুতাইয়ের ছোট ছেলে যে ফুলের দোকান দিয়ে বসে রয়েছে, কিন্তু সে ফুলের মালাই বানাতে পারত না, যার ফলে অনেক চেষ্টা করেও কিছুই হতো না। এই জন্য সারাদিন সে দোকানে বসে বসে মাছি মারত। এরপরেই পান্নুতাইয়ের 3 ছেলেই যখন তাদের মায়ের এই অসুস্থতার কথা শুনতে পায়, তারা সাথে সাথে গ্রামে চলে আসে। কি ভাবছেন, অসুস্থ বৃদ্ধ মাকে দেখার জন্য? না না, তারা এসেছে পান্নুতাই মারা গেলে তাড়াতাড়ি যেন সম্পত্তির ভাগটা করে নিতে পারে। 3 ছেলেই এসে তাদের অসুস্থ মায়ের সাথে দেখা করে, কিন্তু দেখা যায় পান্নুতাই সবসময় হাত দিয়ে একটা দিকে ইশারা করছিল। যেহেতু সে প্যারালাইজড হয়ে গিয়েছিল, তার মুখ দিয়ে কোনো শব্দও বের হচ্ছিল না এবং হাত দিয়েও সে ঠিকঠাকভাবে ইশারা করতে পারছিল না, শুধুমাত্র হাতটা নাড়াচ্ছিল। আর এটা নিয়ে সবাই কনফিউজড হয়ে যায় যে পান্নুতাই আসলে কি বোঝাতে চাইছে। এভাবেই একদিন কেটে যায়। পরের দিনই দেখা যায় সেই গ্রামে পান্নুতাইয়ের কাছে কুমার চলে আসে। এই কুমার এই গ্রামের ছিল না। কুমার দেখা যায় পান্নুতাইয়ের কাছে এসেই তাকে প্রণাম করে। কুমারকে দেখে মনে হচ্ছিল পান্নুতাইয়ের জন্য তার মনে অনেক বেশি শ্রদ্ধা রয়েছে। গ্রামবাসীরা কুমারকে দেখে অবাক হয়ে যায় যে এই লোকটা কে, আর সে পান্নুতাইকে এত শ্রদ্ধাই বা কেন করছে। সবার মনেই অনেক প্রশ্ন ছিল, কিন্তু কেউ কুমারকে জিজ্ঞাসাবাদ করে না। যাবার সময় কুমারকে রমেশ জিজ্ঞেস করে, আপনি কে, আর পান্নুতাইকে এত সম্মানী বা কেন দেখাচ্ছেন? কুমার বলে, আসলে পান্নুতাই আমাদের কাছে চিটফান্ড খুলেছিল, আর তার চিটফান্ডে টোটাল 160 তোলা সোনা জমা হয়েছে। আর গত সপ্তাহেই পান্নুতাই তার 160 তোলা সোনা উঠিয়ে নিয়ে এসেছে। আর যার কাছে 160 তোলা সোনা রয়েছে সে তো ধনী এবং সম্মানিত হবেই। আর এই জন্যই আমি আমার একজন সম্মানিত গ্রাহকের সাথে দেখা করতে এসেছি। এই কথা শোনার পরে তো অবাক হয়ে যায় সবাই। এদিকে রমেশ যে পান্নুতাইয়ের 3 ছেলেকেই এই বিষয়টা জানায়। তারাও যখন কুমারের কাছ থেকে বিষয়টা জানতে পারে, তারা হতবাক হয়ে যায়। তার মা এত সোনা নিয়ে এসেছে, অথচ তারা এই বিষয়ে কিছুই জানে না। আর তার মা এত সোনা কোথায় রেখেছে? 3 ভাই পরামর্শ করতে থাকে তাদের মা মারা যাবার আগেই তাদের এই স্বর্ণ উদ্ধার করতে হবে, নয়তোবা তাদের মা পান্নুতাই মারা যাবার পরপরই এই পুরো স্বর্ণ তাদের বোনের নামে হয়ে যাবে, আর এটা তারা কোনোভাবেই হতে দেবে না। আর একবার যদি এই স্বর্ণ তারা হাসিল করতে পারে, তাহলে তারা তো একেবারে রাতারাতি ধনী হয়ে যাবে। এরপরে হঠাৎ করেই দেখা যায় সেখানে একটা ব্যান্ড পার্টি উপস্থিত হয়, আর জানা যায় আসলে পান্নুতাইয়ের মেয়ের জামাই চলে এসেছে। সেও আসলে পান্নুতাইয়ের প্যারালাইজড হওয়ার খবরটা পেয়ে গিয়েছিল, এই জন্য তাড়াতাড়ি তার ভাগটা নেবার জন্য এখানে চলে এসেছে। তার স্ত্রীও সম্পত্তির ভাগ পাবে, আর এই জন্য পান্নুতাই মারা যাবার পরপরই সে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে যাবার জন্যই এসেছে। এদিকে রমেশ আর পান্নুতাইয়ের 3 ছেলে পরামর্শ করতে থাকে, যদি তার বোনের জামাই এই 160 তোলা স্বর্ণের ব্যাপারে জেনে যায়, তাহলে তাদের বিপদ হয়ে যাবে, কারণ এই লোকটা তাদের প্ল্যানে বাধা হয়ে দাঁড়াবে, কোনোভাবেই সেই স্বর্ণ উদ্ধার করতে দেবে না। আর এই জন্য তাদের বোনের জামাই জানার আগেই তারা 4 জন মিলে পান্নুতাইয়ের পুরো বাড়ি সার্চ করতে থাকে, আর সেই স্বর্ণ খুঁজতে শুরু করে। অনেকক্ষণ ধরে অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো কিছুরই সন্ধান পায় না। এরপরে যখন তারা পান্নুতাইয়ের কাছে আসে, পান্নুতাই একইভাবে কোনো দিকে ইশারা করছিল। পান্নুতাইয়ের এই ইশারা কেউ বুঝতেই পারছিল না। রমেশ এবং বাকিরা বলাবলি করতে থাকে, হয়তো পান্নুতাই সেই দিকে ইশারা করেছে যেখানে পান্নুতাই সেই 160 তোলা স্বর্ণ লুকিয়ে রেখেছে। এই জন্য পান্নুতাই যেদিকে ইশারা করছিল তারা সেই দিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরে তারা সেখানে একটা ছোট সিন্দুক পায়, আর সেটা দেখে তারা তো সবাই খুশি হয়ে যায়। যাক, অবশেষে সেই স্বর্ণের সন্ধান তারা পেয়েছে। অনেক কষ্টে সেই লকারটা তারা খুলে ফেলে, কিন্তু লকার খুলতেই তারা হতাশ হয়ে পড়ে, কারণ সেখানে পুরাতন কিছু জিনিসপত্র, কাগজপত্র ছিল, আর কিছু খাবার জিনিস ছিল, যেগুলো পান্নুতাই খুব সাবধানে লকারে আটকে রেখেছিল। এরপরেই রমেশ আবারও সেই 3 ছেলের সাথে একসাথে বসে পরামর্শ করতে থাকে। রমেশ বলে, আমার কাছে একটা আইডিয়া রয়েছে, আমি তোমাদের সাথে সেই আইডিয়াটা শেয়ার করতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। স্বর্ণ পেলে সেই স্বর্ণ থেকে 12 তোলা স্বর্ণ আমাকে দিতে হবে, আমি সেটা দিয়ে বিয়ে করব। 3 জনই স্বর্ণ পাওয়ার কথা শুনে খুশি হয়ে যায়, আর বলে, ঠিক আছে, স্বর্ণ পেলে সেখান থেকে তোমাকে 12 তোলা স্বর্ণ দিয়ে দেব। এবার বলো প্ল্যানটা কি? রমেশ বলে, পান্নুতাই ইশারা করছে, সে যেদিকে ইশারা করছে সেখানেই স্বর্ণ লুকিয়ে আছে। আমি এমন একজন লোককে চিনি যে এই ধরনের ইশারার ভাষা বোঝে, তাকে এখানে নিয়ে আসলে সে নিশ্চয়ই বুঝতে পারবে পান্নুতাই কোন দিকে ইশারা করছে। 3 ছেলে অনেক বেশি খুশি হয়ে যায় যে অবশেষে এবার তারা সেই স্বর্ণ খুঁজে পাবে। এদিকে রাতে যখন 3 ভাই বাড়িতে ফেরে, তখনই দেখা যায় তাদের স্ত্রীরা তাদের আটকে ধরে। আসলে 3 স্ত্রীরই সন্দেহ হচ্ছিল যে এই 3 ভাই সারাদিন একসাথে কি করছে। নিশ্চয়ই তারা কোনো একটা প্ল্যান করছে, তাদের কাছে থেকে কিছু গোপন করছে। আর এই জন্য তারা 3 জনকেই কলার ধরে জিজ্ঞেস করে তারা আসলে কি প্ল্যান করছে, কি করছে।
আর অবশেষে তারা তিনজনই বলতে বাধ্য হয়। তারা বলে আসলে মায়ের কাছে 160 তোলা সোনা রয়েছে, সেটা সে কোথাও লুকিয়ে রয়েছে। আর যেহেতু এখন মা প্যারালাইজড হয়ে গেছে, তাই সে বলতেও পারছে না সেই স্বর্ণটা সে কোথায় লুকিয়ে রেখেছে। মা মারা যাবার বা কিছু হওয়ার আগেই যদি আমরা সেই স্বর্ণটা খুঁজে বের করতে না পারি, তাহলে সেই পুরো স্বর্ণটাই আমার বোন এবং বোনের জামাইয়ের কাছে চলে যাবে। তাই কিছু হবার আগেই সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক খুঁজেছি, কিন্তু বাসার কোথাও সেই স্বর্ণ নেই। এমনকি মা যেদিকে ইশারা করছে, আমরা ভাবছি একজন এক্সপার্টকে এনে সে ইশারা বোঝার চেষ্টা করব। যদি মা সেই লুকানো গহনার দিকে ইশারা করে, তাহলে সেখান থেকে আমরা স্বর্ণ পেয়ে যাব। আর নয়তোবা মাকে হসপিটালে চিকিৎসা করাতে হবে, যাতে দ্রুত ভালো হয়ে যায় আর মায়ের কাছে থেকে সেই স্বর্ণ আমরা নিতে পারি। না হলে আমার বোন এবং বোনের জামাই সব স্বর্ণ পেয়ে যাবে। কথাগুলো শুনে তাদের স্ত্রীরা অনেক বেশি খুশি হয়ে যায় আর শাশুড়ি মায়ের চিকিৎসা করানোর জন্য নিজেদের গায়ের গহনা পর্যন্ত তাদের খুলে দেয় আর বলে এগুলো বিক্রি করেই যেন তাদের শাশুড়ি মায়ের চিকিৎসা করা হয়। পরে তারা সেই স্বর্ণ পেলে সেখান থেকে নিয়ে নেবে। পরের দিন থেকেই দেখা যায় 3 ছেলের বউই চলে আসে পান্নুতায়ের কাছে। সারাক্ষণ তার পাশেই বসে থাকে, সেবা যত্ন করে, মালিশ করে, কাপড় চোপড় পরিষ্কার করে দেয়, কাপড় চোপড় পরিবর্তন পর্যন্ত করে দেয়। এগুলো দেখার পরে সবাই অবাক হয়ে যাচ্ছিল, গ্রামবাসী, পান্নুতায়ের মেয়ে, এমনকি পান্নুতায়ও হয়তোবা অবাক হয়ে গিয়েছিল মনে মনে যে এদের আসলে হলোটা কি। কিছুক্ষণ পরেই দেখা যায় রমেশ সেই এক্সপার্টকে নিয়ে আসে, কিন্তু ডক্টরের ছদ্মবেশে নিয়ে আসে। সেখানে আসার পরে পান্নুতাই আবারও ইশারা করতে থাকে, যার ফলে সেই এক্সপার্ট পান্নুতাইয়ের ইশারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ বোঝার পরে লোকটা সবাইকে বলে আসলে তোমাদের মা ইশারা করছে সে ঘরে কিছু একটা নিয়ে এসেছে আর সেটা সে লুকিয়ে রেখেছে, আর সেই জিনিসটাই সে তার 3 ছেলের মধ্যে ভাগ বটারা করে দিতে চেয়েছিল। 3 ছেলেই তো খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো এবার কোথায় রেখেছে। লোকটা আবারও ইশারা বোঝার চেষ্টাই করছিল, কিন্তু তার আগেই পান্নুতাই অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে সেখানে নার্স চলে আসে আর নার্স বলে পান্নুতাইয়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, এখন তাকে হসপিটালে না নিলে হয়তোবা সে মারাই যাবে। তাদের কাছে আর কোনো অপশন ছিল না, এই জন্য রমেশ এবং পান্নুতাইয়ের 3 ছেলে মিলে তারা পান্নুতাইকে সাথে সাথে একটা হসপিটালে নিয়ে আসে। ভাগ্যের কি পরিহাস, গতকালকেই যে 3 ছেলে নিজেদের মায়ের মৃত্যু চাইছিল, আজকেই তারা নিজেদের মাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। 3 ছেলেই পান্নুতাইকে অনেক বড় একটা হসপিটাল অ্যাডমিট করিয়েছিল, যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু সেখানে অ্যাডমিট করার পরে তাদের চোখ তো চরক গাছ হয়ে গেছে। অ্যাডমিট করার কিছুক্ষণ পরেই বিল এসেছে 50,000 টাকা। যাই হোক, কিছু তো করার নেই। এই জন্য গতকাল রাতে তাদের স্ত্রীর থেকে তারা যে স্বর্ণ গহনাগুলো নিয়েছিল সেগুলো বিক্রি করেই তারা হসপিটালের বিল মেটায়। তারা ভেবেছিল এখানেই শেষ, কিন্তু আমরা তো জানি হসপিটালে গেলে কত ধরনের বিল আসে, ঠিক তাদের সাথেও এমনটাই হতে থাকে। হসপিটালে যাওয়ার কিছুক্ষণ পরেই এটা করো, ওই পরীক্ষা করো, ওই স্ক্যান করো, এভাবে একের পর এক বিল আসতেই থাকে। তারা বিল দিতে দিতে তাদের কাছে থাকা সব টাকা শেষ করে ফেলে। এরপরে যখন আবারও বিল আসে, তখন তারা তাদের স্ত্রীর কাছে চলে যায় এবং সমস্যার কথা খুলে বলে যে এখন আমরা কি করব, মাকে তো বাঁচাতে হবে। এই জন্য তারাও তাদের সাথে যেসব গহনাগুলো অবশিষ্ট ছিল সেই সব গহনাগুলো তারা খুলে দিতে থাকে। সেগুলো দিয়ে পান্নুতাইয়ের চিকিৎসা আবারও শুরু হয়ে যায়। 3 ছেলেই মায়ের কাছ থেকে স্বর্ণের লোকেশন জানার জন্য উঠে পড়ে লাগে, অনেক চেষ্টা করে, কিন্তু কাজ হচ্ছিল না। এইদিকে বাড়িতে বসে 3 ছেলের 3 বউ পান্নুতাইয়ের মেয়ের উপরে সবসময় নজর রাখছিল। তাদের সন্দেহ, যদি পান্নুতাই নিজের মেয়েকে অসুস্থ হওয়ার আগেই সেই স্বর্ণের লোকেশন বলে দেয় তাহলে কি হবে, কিন্তু অনেক নজর রাখার পরেও তারা সেই ধরনের কিছুই দেখতে পায় না। এদিকে পান্নুতাইয়ের মেয়ের জামাই সে ছিল অনেক টেনশনে, কারণ তার কাছে একটা বিষয় খুবই খটকা লাগছিল, পান্নুতাইয়ের 3 ছেলেই তার মাকে বাঁচানোর জন্য এত উঠে পড়ে কেনই বা লেগেছে। 3 ছেলের মায়ের জন্য এত ভালোবাসা এলো থেকে। এই জন্য সে রমেশকে ধরে আর বলে ভিতর ভিতরে তোমাদের মধ্যে কি চলছে আমাকে খুলে বলো, না হলে তোমার খবর আছে। রমেশ তো ভয় পেয়ে যায় আর ভয় পেয়েই সে সবকিছু বলে দেয়। সেখানে 160 তোলা সোনার কথা শুনে তার চোখ তো চরক গাছ হয়ে যায়। কিছুক্ষণ ভাবার পরে বলে ঠিক আছে, তোমরা পান্নুতাইয়ের চিকিৎসা করাতে থাকো, তাকে সুস্থ করাও। সুস্থ হবার পরে তার মেয়েকে ঘরে ফিরিয়ে নেবার বাহানায় সব স্বর্ণ আমি হাতিয়ে নেব। আমার প্ল্যান ঠিকঠাকই আছে, ঠিকঠাকভাবেই চলছে, তোমরা যা করার করো। আর হসপিটালে যা যা হয় তার সব খবরাখবর তুমি আমাকে দেবে, নয়তো তোমার খবর আছে। এই বলে সে রমেশের হাতে কিছু টাকা ধরিয়ে দেয়। রমেশও ভয়ে রাজি হয়ে যায়। এদিকে
পান্নতায়ের কেবিন থেকে যখন ডক্টর বেরিয়ে আসে তার 3 ছেলে জিজ্ঞেস করে যে তাদের মায়ের কি অবস্থা। ডক্টর তখন ইংলিশে বলে তার অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু হসপিটালটা প্রাইভেট এবং বড় হসপিটাল ছিল, তাই সেখানকার ডক্টররা সাধারণত বেশিরভাগ ইংলিশেই কথা বলে, আর এই জন্য সেও সেটাই করছিল। অন্যদিকে সেলভাম ডক্টরের কথাগুলো শুনে বোঝার চেষ্টা করছিল কি বলছে। কিছুক্ষণ ভাবার পরে সে বুঝতে পারে ডক্টর হয়তো বলেছে তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে, আর তাদের টেনশন করার কোনো দরকার নেই। আর সেলভামও তার বাকি 2 ভাইকে বিষয়টা এসে জানায়। তারাও বিশ্বাস করে নেয়, কারণ এই 3 ভাইয়ের মধ্যে সেলভামই একটু পড়াশোনা করেছিল 8 পর্যন্ত, বাকিরা সেটাও করেনি। এই জন্য তারা ভাবে সেলভাম ইংলিশ বুঝতে পেরেছে, কিন্তু আসলে সেলভাম কিছুই বোঝেনি ডাক্তারের কথা, তাই সে ভুলভাল একটা অর্থ তার ভাইদের বলে দেয়। কয়েক ঘন্টা পরেই দেখা যায় হঠাৎ করেই পান্নুতায়ের কেবিনে নার্স ডক্টররা দৌড়ে যাচ্ছিল। রমেশ এবং বাকি 3 ছেলে কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। ডক্টররা যখন কিছুক্ষণ পরে বের হয়ে আসে, এবার ডক্টর সেই 3 ছেলেকে তাদের ভাষাতেই বলে, তোমাদের তো আমি বলেছি তোমাদের মায়ের অবস্থা তেমন ভালো নয়, আরো বেশি ট্রিটমেন্ট করা দরকার, কিন্তু তোমরা তো আমার কথা শোনোনি। এখন তার অবস্থা দিনে দিনে আরো খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় না তাকে আর বাঁচানো যাবে। এটা শুনে 3 জনের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাকি 2 ভাই সেলভামকে মারতে শুরু করে, কারণ সেলভাম তাদের ভুলভাল ইংলিশের অর্থ বলেছিল। বাকি 2 ভাই বলতে থাকে, তুমি যদি আগে থেকেই ঠিকঠাকটা আমাদের বলতে, তাহলে মাকে আর এখানে রাখতামই না। প্রত্যেক ঘন্টায় কত হাজার টাকা করে বিল আসছে তুমি জানো? আমাদের প্রত্যেকের স্ত্রী তাদের গহনা বিক্রি করে আমাদের টাকা দিয়েছে, আর সেই গহনা বিক্রির টাকাই মায়ের চিকিৎসা চলছে। এখন যদি মাকে নাই বাঁচাতে পারি, তাহলে সেই স্বর্ণ উদ্ধার করব কি করে? আর স্বর্ণ উদ্ধার করতে না পারলে সবকিছু শেষ হয়ে যাবে, এমনকি আমাদের সংসার পর্যন্ত ভেঙে যেতে পারে। মার খাওয়ার পরে সেলভামের মনটা খারাপ হয়ে যায়, যার ফলে হসপিটালের বাইরে এসে সে দাঁড়িয়ে থাকে। ঠিক ওই সময়টাতে সে দেখতে পায় তার একটু সামনে কয়েকজন লোক একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে রাগারাগি করছিল। কৌতূহলবশত সে একটু সামনে গেলেই দেখতে পায় অ্যাম্বুলেন্সের ভিতরে একজন বৃদ্ধ মহিলাকে অক্সিজেন পরিয়ে রাখা হয়েছে। আরও একটু সামনে এগিয়ে যেতেই সেই কয়েকজন লোক সেলভামকে বলে, ভাই দেখুন, আমার মায়ের অবস্থা ক্রিটিক্যাল, অথচ এই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের কোনো কথাই শুনছে না। সেলভাম অবশেষে সে অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে নিজেই যেয়ে কথা বলে। যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার মানছিল না, তখন সেলভাম বলে, ওনারা যা বলছে সেটাই করো, নয়তোবা আমি এখানে পুলিশ ডাকতে বাধ্য হব। অবশেষে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার মেনে যায়, আর সেই বৃদ্ধ মহিলার অক্সিজেন মাস্কটা খুলে দেয়। আর কয়েক সেকেন্ডের মধ্যে বৃদ্ধ মহিলা সেখানেই মারা যায়। এটা দেখার পরে সেলভাম অবাক হয়ে যায়, আর সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বলে, এটা তুমি কি করলে? অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন আসল ঘটনা বলতে থাকে যে আসলে এই বৃদ্ধ মহিলার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ডক্টররা বলেই দিয়েছে যে কোনো সময় মারা যেতে পারে, বাড়িতে নিয়ে যান। কিন্তু এর পরিবারের লোক এতটাই জঘন্য ছিল, তারা সেই বৃদ্ধ মহিলাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে নারাজ। তাদের কাছে সে একজন আপদ, আর এই জন্য তাকে রাস্তায় মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তারা। আর তাদের সেই প্ল্যানটা তোমার জন্য পূরণ হয়ে গেছে। কথাগুলো শোনার পরে সেলভামের অনেক বেশি মন খারাপ হয়, এমনকি তার চোখ বেয়ে পানি পড়তে থাকে। সে তখন সেই পরিবারের দিকে তাকায়, যারা ইচ্ছে করেই সেই বৃদ্ধ মহিলাকে মারার পরে এখন তাদের সামনে যেই হাত জোর করে তারই জন্য প্রার্থনা করছিল। সেলভাম একটা সময় সেই পরিবারের সাথে নিজেকে মেশায় এবং সেখানে নিজেকে দাঁড় করায়। সেলভাম ভাবতে থাকে, পরিবারের এই লোকগুলোর সাথে সেলভামের কোনো পার্থক্য নেই, সেও তো নিজের স্বার্থেই তার মায়ের চিকিৎসা করাচ্ছে। স্বর্ণের কথা জানার আগে তার তো তার মায়ের জন্য কোনো পরোয়াই ছিল না। অবশেষে সেলভাম তার নিজের ভুল অনেকটা বুঝতে পারে। যখন সে হসপিটালের ভেতরে আসে, সে দেখতে পায় তার বাকি 2 বড় ভাই ডক্টরের সাথে কথা বলছে। তারা বলছিল, আমাদের মাকে হসপিটাল থেকে রিলিজ করে দিন, বাসায় নিয়ে যাব, হসপিটালের বিল আমরা আর ওঠাতে পারবো না। তখনই ডক্টর বলে, তোমাদের মায়ের সাথে মিরাক্কেল হয়ে গেছে, তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, সে ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। এটা খুবই রেয়ার কেস, আর সেটাই তোমাদের মায়েদের সাথে হয়েছে। ছোট্ট একটা অপারেশন লাগবে এখন, এরপরেই তোমাদের মা একেবারেই সুস্থ হয়ে যাবে। আর এই অপারেশনটা করা ছাড়া, তাকে সুস্থ করা ছাড়া আমরা তাকে ডিসচার্জ করতে পারবো না। তোমরা সবাই মিলে এক কাজ করো, 4 লাখ টাকার ব্যবস্থা করে ফেলো, আর সেটা জমা দিয়ে দাও, আমি এইদিকে অপারেশনের ব্যবস্থা করছি। ডক্টর চলে যাবার পরে 3 ভাইয়ের মাথায় হাত। এখন তারা এই 4 লাখ টাকা কোথায় থেকে জোগাড় করবে?
কারণ তাদের কাছে যে টাকা ছিল তারা সব খরচ করে ফেলেছে। এখন টাকা পাবে কোথায়? সেলভাম বলে, সেটা যে করেই হোক জোগাড় করতে হবে, আর মাকে অপারেশন করিয়ে ভালো করতে হবে। এখানে টাকাটা বড় বিষয় নয়, মা সুস্থ হবার পরে এই টাকাটা নিজেই আমাদের ফেরত দিয়ে দেবে। তারা সবাই ভাবতে থাকে কিভাবে টাকার ব্যবস্থা করবে। এদিকে রমেশ একটু সাইডে এসেই পান্নুতাইয়ের মেয়ের জামাইকে কল করে এবং সব বিষয় খুলে বলে যে তার 3 ছেলেই পান্নুতাইয়ের অপারেশনের টাকা জোগাড় করছে, আর এটা যদি পান্নুতাই সুস্থ হবার পরে জানতে পারে তাহলে পান্নুতাই অবশ্যই তার সব স্বর্ণ 3 ছেলেকে ভাগ করে দেবে, তোমাকে কিছুই দেবে না। এখন বলো আমি কি করব? লোকটা বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তাদের টাকা নয় বরং তুমি আমার টাকা দিয়ে পান্নুতাইয়ের চিকিৎসা করাও, আমি তোমাকে 4 লাখ টাকা দিচ্ছি। এরপরে পান্নুতাই সুস্থ হয়ে গেলে আমি বলবো যে আমার টাকায় চিকিৎসা করা হয়েছে, আমি তোমাকে 4 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। রমেশ বলে, কিন্তু যদি সবাই জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? লোকটা বলে, ঠিক আছে, আপাতত বলবে যে এটা তোমার টাকা দিয়েই তুমি চিকিৎসা করাচ্ছ। যাই হোক, কিছুক্ষণ পরে রমেশ সেই লোকটার কাছ থেকে টাকা নিয়ে হসপিটালে চলে আসে। রমেশের কাছে এতগুলো টাকা দেখে সবাই অবাক হয়ে যায়। রমেশ তখন বলে, আসলে আমি আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়েছিলাম, এখন যেহেতু চিকিৎসা করাতেই হবে, অপারেশন করাতেই হবে, তাই আগে সেটাই হোক, পরে না হয় পান্নুতাই সুস্থ হয়ে যাবার পরে এই টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিবে। তারাও সবাই রাজি হয়ে যায়। সেই 4 লাখ টাকা তারা হসপিটালে জমা করে দেয়, আর হসপিটাল থেকে বলা হয় আগামীকাল সকাল 10টায় পান্নুতাইয়ের অপারেশন হবে। এরপরেই দেখা যায় আরও এক ঘটনা। 3 ছেলে এবং 3 ছেলের বউ তারা গ্রামের প্রত্যেকটা মন্দিরে ঘুরে ঘুরে প্রার্থনা করতে থাকে, মাথা ঠুকতে থাকে। তাদের একটাই প্রার্থনা, পান্নুতাই যেন সুস্থ হয়ে যায়। রাতের বেলায় 3 বউ বাড়িতে বসে বিশ্রাম নিচ্ছিল। তখনই তারা পান্নুতাইয়ের মেয়েকে দেখে একটু বাঁকাভাবে বলতে থাকে, হসপিটালে তোমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তুমি তার জন্য কান্না করার পরিবর্তে এখানে মানুষের কাপড় সেলাই করছো। তোর কি তোর মায়ের জন্য একটুও কষ্ট হয় না? কথাটা শুনেই পান্নুতাইয়ের মেয়ের চোখে পানি চলে আসে। সেখানে বসেই সে বলতে থাকে, আমি আমার মাকে যতটা বুঝি তোমরা কেউ সেটা বোঝো না। আমার মা আমাকে কখনো শেখায়নি বিপদে যেন আমি ভেঙে পড়ি, চুপচাপ বসে থাকি। আমার মা সবসময় আমাকে বলেছে বিপদে লড়াই করতে, হার না মানতে। আমার বাবা যখন মারা যায়, চিতার আগুন নিভে যাওয়ার আগেই 3 ভাই তাদের ভাগ বটরা করতে চলে আসে। আমার মা দিতে চায়নি, আর এই জন্য 3 ভাই আমার মাকে ওই অবস্থাতে ছেড়ে চলে গিয়েছিল। আমার মা যে আমার 3 ভাইকে ভালোবাসে না এমনটা নয়, আমার মাও তাদের ভালোবাসে, কিন্তু আমার মা শুধু চেয়েছিল তার স্বামীর কষ্টে উপার্জন করা সম্পত্তি এবং সবকিছু নিরাপদে রাখতে। সে 3 ছেলের হাতে এই সম্পত্তি তুলে দেয়নি, কারণ তার 3 ছেলে কেউ কর্মঠ ছিল না। ছোট থেকে এই পর্যন্ত তারা বাউন্ডেলের মতো ঘুরে বেরিয়েছে, টাকা নষ্ট করেছে, আর এই জন্য আমার মা চেয়েছিল তারা কর্ম করে খাক। 3 ভাই চলে যাবার পরে আমার মা অনেক পরিশ্রম করে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে এই সম্পত্তিটাকে টিকিয়ে রেখেছে, বড় করে তুলেছে। আমার স্বামীকেই দেখো, শুধুমাত্র 3 তোলা সোনা না দেওয়ার কারণে আমার স্বামী আমাকে ফেলে রেখে গেছে। আমার মাও 3 তোলা স্বর্ণ না দিয়ে আমাকে তার কাছেই রেখে দিয়েছে। গ্রামের সবাই মনে করে কাপড় সেলাই করা, কাপড় ধোয়া এবং রান্না করার জন্য আমার মা আমাকে এখানে রেখে দিয়েছে, কিন্তু আসল কথাটা হচ্ছে একজন সিঙ্গেল মহিলা যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে সে যেন একাই সার্ভাইভ করতে পারে, আমার মা সবসময় আমাকে সেটাই শিখিয়েছে। সে সবসময় চাইতো আমি যেন নিজের পায়ে দাঁড়াই, নিজে কাজ করার ক্ষমতা অর্জন করি, পড়ালেখা শিখি, বড় হই। তার স্বপ্ন এমনটাই ছিল, সে যদি পারত তার 3 ছেলের বউকেও সে পড়াশোনা করাতো। সে চাইতো তার ছেলের বউরাও যেন নিজের পায়ে দাঁড়ায়, কার উপরে যেন নির্ভরশীল না হয়ে পড়ে। কথাগুলো শোনার পরে তাদের 3 জনের চোখেও পানি চলে আসে। তারা প্রথমবার বুঝতে পারে যে শাশুড়িকে তারা সবসময় খারাপ ভেবে এসেছিল, সেই বৃদ্ধ মহিলাই তাদের জন্য কতটা ভাবে। পরের দিন সকালবেলা পান্নুতাইয়ের অপারেশনের ব্যবস্থা করা হচ্ছিল। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সবাই শুধু একটাই প্রার্থনা করছিল, পান্নুতাই যেন সুস্থ হয়ে যায়। এরপরেই পান্নুতাইয়ের অপারেশন করা হয়। আর সৌভাগ্যবশত অপারেশনটা সাকসেসফুল হয় এবং পান্নুতাইও বেঁচে যায়। এতে সবাই অনেক বেশি খুশি হয়। 3 ছেলে চলে আসে পান্নুতাইয়ের সাথে দেখা করতে। তাদের একটাই ভয়, পান্নুতাইয়ের সবকিছু মনে আছে তো? মায়ের যদি স্বর্ণের কথাগুলো মনে না থাকে তাহলে কি হবে? কিন্তু দেখা যায় পান্নুতাই তার 3 ছেলেকেই চিনতে পারে। তারা কৌতূহলবশত পান্নুতাইকে জিজ্ঞেস করে সে যখন অসুস্থ ছিল হাত দিয়ে কি ইশারা করছিল। পান্নুতাই বলে, আরে ওইটা তোমরা যখন আমাকে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাচ্ছিলে সেই রুমের ফ্যানটা চালুই করে রেখে গিয়েছিলে,
আমি সেটাই অফ করার জন্য বলছিলাম। শুধু শুধু ফ্যানটা চালু থাকলে বিদ্যুৎ বিল বেশি আসবে না? সেটা কে দেবে? বোঝো অবস্থা। সে মৃত্যুশয্যায় ছিল, আর তখনও সে বিদ্যুৎ বিল নিয়েই চিন্তা ভাবনা করছিল। আসলে এইসব জিনিস অভ্যাসের মতো, অভ্যাস হয়ে গেলে ছাড়া যায় না। পান্নুতাইয়ের বেলায়ও সেটাই হয়েছে। এদিকে বিদ্যুৎ বিলের কথা শুনে 3 ছেলে পুরোপুরি হতাশ হয়ে পড়ে। একটা সময় তারা দেখতে পায় পান্নুতাই আর কোনো কিছুর ব্যাপারেই কথা বলছে না, আর এই জন্যই তারা বাধ্য হয়ে অধৈর্য হয়ে সরাসরি পান্নুতাইকে জিজ্ঞেস করেই বসে, মা বলো, সেই 160 তোলা সোনা তুমি কোথায় রেখেছ? আমি শুনেছি প্রত্যেক রবিবারে তুমি বিভিন্ন জায়গায় যেয়ে সেই স্বর্ণগুলো লুকিয়ে রেখে আসতে। কোথায় রেখেছ? সেই চিটফান্ডের লোক আমাদের সবকিছু বলেছে। আমরা অনেক টাকা ধার দেনা করে তোমার চিকিৎসা করিয়েছি, সেই টাকাগুলো পরিশোধ করতে হবে। সবকিছু শুনে পান্নুতাই অবাক হয়ে যায়। স্বর্ণ? স্বর্ণ আসবে কোত্থেকে? আর 160 তোলা স্বর্ণ আমার কাছে থাকলে আমি কি এইভাবে জীবনযাপন করতাম? আর তোমরা যে রবিবারের কথা বলছো, পুরো সপ্তাহে ওই দিনটা আমার জন্য সবসময় স্পেশাল। এই জন্য প্রত্যেক রবিবারে আমি বের হতাম, কারণ ওই দিনটা আমি আমার নিজের মতো করে বাঁচতাম। ঘুরতাম ফিরতাম, খাওয়া দাওয়া করতাম, মুভি দেখতাম, আমার যা মন চাইতো তাই করতাম। পান্নুতাইয়ের এইসব কথা শোনার পরে তো তার 3 ছেলের কোমায় চলে যাওয়ার মতো অবস্থা। তারা একেবারে হতাশ হয়ে বলে, তাহলে সেই কুমার কেন বলল যে তুমি তার কাছে চিটফান্ড খুলেছিলে এবং তার কাছ থেকেই তুমি 160 তোলা সোনা বাড়িতে নিয়ে এসেছো? পান্নুতাই বলে, আমি কোনো কুমারকে চিনি না। কুমারকে? আর তখনই আমাদের কুমারের ঘটনা দেখানো হয়। আসলে কুমার একজন পাগল, মানসিক ভারসাম্যহীন লোক। তাকে মানসিক হসপিটালেই রাখা হয়েছিল, কিন্তু সেখান থেকে সে পালিয়ে এসেছে। তার একটা স্বভাব ছিল, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে যেয়ে বিভিন্ন মানুষের নামে অন্যজনদের কাছে বিভিন্ন কথা বলতো। আর তারই একটা অংশ ছিল পান্নুতাইয়ের বাড়িতে আসা। অর্থাৎ পান্নুতাইকে চিকিৎসা করানোর জন্য তার 3 ছেলে, রমেশ, তার মেয়ের জামাই যেসব টাকা খরচ করেছে, যা যা করেছে সবকিছুই বিফলে। কোনো স্বর্ণই পান্নুতাইয়ের কাছে নেই। অন্যদিকে ডক্টর এসে তাদের আরও একটা শকিং ব্যাপার জানায়। বলে, আপনার মায়ের শরীরে এখন আর কোনো রোগটোগ নেই। তার যে অবস্থা, সে অনায়াসে সেঞ্চুরি পূরণ করতে পারবে বয়সের দিক থেকে। কথাটা শুনে তারা 3 জন আবারও হতাশ হয়ে পড়ে যে এখন বাবার সম্পত্তি পেতেও তাদের অনেক দিন লাগবে। এদিকে পান্নুতাইয়ের এত বড় একটা অপারেশন হয়ে গেল, কিন্তু তার সোয়াগ, তার স্টাইল এখনও কমেনি। ঠিক আগের মতোই বেশভূষা পোশাক আশাক পরে সে হসপিটাল থেকে বাসার দিকে যেতে শুরু করে। এরপরে পান্নুতাই তার গ্রামে চলে আসে। গ্রামবাসীরা পান্নুতাইকে দেখে আবারও ভয় পেতে শুরু করে আর বলতে থাকে, নিশ্চয়ই এই বুড়ি অমর হয়ে গেছে, এ আর মরবে না, আমাদের পিছুও ছাড়বে না। এরপরে পান্নুতাই তার রুমে চলে আসে। বাড়িতে তার 3 ছেলের বউ এবং মেয়েকে সেই রুমের ভেতরে ডাকে। পান্নুতাই এরপরে খাটের মধ্যে বসার পরেই খাটের একটা হ্যান্ডেল একটু ঘোরায়। তখনই দেখা যায় খাটের অন্য একটা পাশে ছোট্ট একটা দরজা খুলে যায়, যেখানে একটা চাবি লুকোনো ছিল। সেই চাবি দিয়ে অন্য একটা জায়গায় গোপন একটা তালা সে খুলে ফেলে। আর তখনই দেখা যায় খাটের নিচে আরও একটা সিন্ধুক লুকানো ছিল। অর্থাৎ সেই খাটটাই ছিল পুরোপুরি একটা সিন্ধুক, পুরোপুরি স্বর্ণ দিয়ে ভরা। আর এটা দেখে সবার চোখ চড়ক গাছ। সেখানে 180 তোলারও বেশি স্বর্ণ রয়েছে। পান্নুতাই বলে, আমি যখন বিয়ে করার পরে এই বাড়িতে এসেছিলাম, তখন আমার কাছে অনেক কম স্বর্ণ ছিল, কিন্তু আমি ধীরে ধীরে নিজের পরিশ্রম দিয়ে এটাকে এত বড় করে তুলেছি। পান্নুতাই বলে, আমার স্বামী মারা যাবার পরে আমার 3 ছেলেই তাদের আসল চেহারা দেখায়। তাই আমি চাই তোমরা কখনোই কারোর উপরে নির্ভরশীল হও না। সবসময় নিজের পায়ে দাঁড়াতে শেখো, যেন কারোর উপরে নির্ভর করে বেঁচে থাকতে না হয়। আমার সম্পত্তি, বাড়িঘর, জায়গা জমি সবকিছুই আমার ছেলেরাই পাবে। যত যাই করুক না কেন, ওরা যেমনই হোক না কেন, লোভের বশবর্তী হয়ে হলেও আমার চিকিৎসা তো করিয়েছে। কিন্তু আমার এই সব স্বর্ণগুলো আমি তোমাদের 4 জনের মধ্যে ভাগ করে দেব। পান্নুতাই তার মেয়েকে বলে, তোমার স্বামী তোমাকে 3 তোলা স্বর্ণের জন্য এই বাড়িতে রেখে গিয়েছিল, তোমার খোঁজ নেয়নি। আমি তোমাকে বলবো, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে অন্য জায়গায় বিয়ে দেব। এরকম একটা লোভী লোকের সাথে সারা জীবন কাটানোটা কোনোভাবেই ঠিক হবে না। পান্নুতাইয়ের মেয়ে বলে, যদি আমার ছেলেটা রাজি থাকে তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতেও রাজি। পান্নুতাই তার নাতিকে জিজ্ঞেস করে, ছেলেটাও সাথে সাথে রাজি হয়ে যায়। এরপরেই পান্নুতাইয়ের সাহায্যে পুরো গ্রামবাসীর সামনেই পান্নুতাইয়ের মেয়ে তার মেয়ের জামাইকে ডিভোর্স দিয়ে দেয়। আর এরপরেই পান্নুতাই রমেশের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করে, কারণ রমেশের মনের দিক থেকে সে লোকটা ভালো। কয়েকদিন পরে তাদের বিয়ের আয়োজন করা হয়। এদিকে পান্নুতাইয়ের 3 ছেলেও নিজেদের ভুল বুঝতে পেরেছিল। তারা 3 জনে এখন পান্নুতাইয়ের সাথে একসাথে বসবাস করতে শুরু করেছে।
এরপরেই ধুমধাম করে রমেশের বিয়েটা হয়ে যায় পান্নুতায়ের মেয়ের সাথে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই মুভিটাও শেষ হয়ে যায়। আসলে এখানে বোঝানো হয়েছে আমরা মানুষরা নিজেদের স্বার্থের জন্য কত কিছুই না করতে পারি, নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমরা কতটা নিচে নামতে পারি। তো আশা করি মুভিটা আপনাদের ভালো লেগেছে। তো মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।